এখানে নিজেদের ইনাফ গ্রান্টস নেই ডকুমেন্টারির জন্য, তো আপনি কম্পিট করছেন গ্লোবাল গ্রান্টসের জন্য, মানে পুরো পৃথিবীর সঙ্গে কম্পিট করছেন। বলিউডের এই যে বিরাট একটা বেহিমত আছে যে আগে গিয়ে থার্ড এডি হবে, তারপরে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হবে, তারপরে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ভয় করতো ওখানে ওইটাতে কমিট করতে। টু বি অনেস্ট, আমার কিডনি ক্যান্সার হয়েছিল, তো আই ডিসাইডেড দ্যাট আই এম গোইং টু স্টার্ট ফিল্মিং মাই সেলফ। ইউজুয়ালি কোনো ছবি যদি কেউ রেকমেন্ড করে তখন দেখি, খুব একটা বেশি কমার্শিয়াল ছবি দেখি না। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট এনি ফিল্ম কালচার ক্যান হ্যাভ ইজ আ স্ট্রং রোবাস্ট ডিস্ট্রিবিউশন। তো আর ওয়াজ ভেরি বিগ ওখানে অ্যাকচুয়ালি। যারা একটু সিনেমা জানে তারা ইয়া তো বলবে বলিউড, বা যারা আরেকটু বেশি জানে তারা বলবে সত্যজিৎ রায় বা ওটাই। তো জেনারেল লেভেল অফ ওখানে ইগনোরেন্স খুবই বেশি। অনেকজনরা অনেক দিন ধরে ফিল্ম দেখেনি, 20 মিনিট দেখে থেমে যাচ্ছে এবং আমরা জানি না ইন্টারভিউটা কতক্ষণ দেখবে। এক্স্যাক্টলি। তিনি অস্কার মনোনয়নপ্রাপ্ত বাঙালি পরিচালক। ক্যান্সার জয় করে কলকাতায় প্রথমবার আনন্দবাজার.com-এর মুখোমুখি শৌনক সেন। 2023 সালে 95তম অস্কার মঞ্চে পূর্ণ দৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে মনোনয়ন পেয়েছিল শৌনক সেনের ছবি অল দ্যাট ব্রিজ। আমার এই ড্রেসগুলো চাই, ডিসকাউন্টও দিচ্ছে। এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে, যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে। তাহলে ফ্যান বদলে দাও, স্টাইলিশ তো বটেই, তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয়। চলো কিছুটা সেভিংস করি, তুমি, আমি আর ভিগার্ড বিএলডিসি ফ্যান্স। ভেরিকোজ ভেনের জটিলতা, আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের 1 নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে। সেন ঘিরে তো সত্যি আমাদের গর্ব করার জায়গা, এবং এই অস্কার মনোনয়ন পাওয়ার পর থেকে সেটা আরও বেশি করে হয়তো বাঙালিদের কাছে আপনি পৌঁছে গেছেন। তো এই যে আরও বাঙালির কাছে পৌঁছে যাওয়া, এটা আপনাকে কতটা তৃপ্তি দেয় এখন? কারণ সাধারণত কি হয়, একদম কমার্শিয়াল কাজকর্ম করলে মানুষের কাছে পৌঁছানো যায় বেশি সহজে এবং তাড়াতাড়ি। হয়তো সব দেশেই হয় এটা, বাঙালিদের ক্ষেত্রেও সেটা হয় যে নড়ে চড়ে বসে, আচ্ছা ইনি কে, আচ্ছা ওনার কাজ দেখি দারুণ, বা হয়তো কাজ দেখা হয়নি কিন্তু আলোচনা হয় যে আরে বাঙালি, এই একটা ব্যাপার। যতক্ষণ না একটা আন্তর্জাতিক স্ট্যাম্প পড়ছে ততক্ষণ আম বাঙালির কাছে পৌঁছানো যায় বা আম মানুষের কাছে পৌঁছানো যায়। তৃপ্তি দেয়, খারাপ লাগে না। ফর দ্য সেকেন্ড রিজন, প্রথমত দেখুন, আমার আগে ছোটোবেলায় একটা পার্সোনাল রিলেশন ছিল শহরের সঙ্গে, তাই কি দিদিমার ঠাকুরদা থাকতেন এখানে। তো তখন কলকাতা মানে হতো এভরি বছর সামার ভেকেশনসে আসা। তো কলকাতা আমার জন্যে জেনুইনলি একটা সামার মান্থ অফ লেজার, লেড ব্যাক ফান, আর অনেক খাবার হতো। দ্যাট ওয়াজ মাই অ্যাসোসিয়েশন ছোটোবেলায়। আনফর্চুনেটলি আমার গ্র্যান্ডপ্যারেন্টসের যাওয়ার পরে আমার এই শহরের সঙ্গে রিলেশনশিপ খুবই কমে গেছিলো। বাট দ্য ট্রুথ ইজ যে সিনেফিলিয়া, মানে সিনেমার ছবির জন্যে প্রেম আমার বিকেম মাই মেইন ওয়ে অফ কানেক্টিং এই শহরের সঙ্গে। তাই কি এক তো এখানে একটা খুবই স্ট্রং আর রোবাস্ট ডকুমেন্টারি কমিউনিটি আছে। সৌরভ সারঙ্গী, সুপ্রিয় সেন, ওদের কাজ অবভিয়াসলি আই বিন ফলোয়িং। বাট এখানের একটা কাইন্ড অফ সিনেফিলিয়া আছে, আর একটা লাভ ফর সিনেমা, নলেজ ফর সিনেমা আছে, যেটা বেশিরভাগ জায়গায় থাকে না, স্পেশালি দিল্লি বা অনেক অন্য শহরে নেই। আমার পার্সোনাল সিনেফিলিয়া সত্যজিৎ রায় বা ঘটকের ছবি দেখে, সো দ্যার ইজ আ কাইন্ড অফ শেয়ার্ড লাভ। ওয়েদার ইন্টারন্যাশনাল অ্যাক্লেমের জন্যেই আমার এখানে নাম হওয়াতে না, বিকজ দ্যাট ইজ নট স্পেসিফিক টু দ্য রিজন অফ ওয়েস্ট বেঙ্গল এট অল। বিকজ ডকুমেন্টারির এনিওয়ে ডিস্ট্রিবিউশন তো খুবই কম দেশে, না এরম তো নয় যে এখানে স্পার্স আর বম্বেতে সবাই খুব এরম তো হচ্ছে না। দ্য ট্রুথ ইজ যে প্রবলেমটা, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ বেঙ্গল এট অল, ইট হ্যাজ এন্টায়ারলি টু ডু উইথ ওয়ান্স অ্যাটিটিউড টুয়ার্ডস নন ফিকশন। দ্য ফ্যাক্ট যে এই ফিল্মটা এইসব পার্টিকুলার ফেস্টিভ্যালে গেল, সানডান্স বা ক্যান বা বাফটা বা অস্কার্স বা ওসব, দ্য ট্রুথ ইজ কি এগুলোর জন্যেই অনেকজন দেখে। তো ওয়ান ক্যান নেভার ফ্রাউন আপন দ্য কনস্টিটিউয়েন্টস দ্যাট এই জিনিসগুলো আমাদের ফিল্মের জন্য আনতে পারে। তো এই ক্যান বা অস্কারের জন্যেই দ্য ট্রুথ ইজ, যদি এগুলো না হতো আপনি আমার সঙ্গে আজকে বোধহয় কথা বলতেন না, রাইট? সো আমরা এই পজিশনটা অকুপাই করতে পারি না যে সাইমালটেনিয়াসলি আমরা ফ্রাউন আপনও করবো, while at the same time that's the only reason why I become intelligible to your grid of legibility, right? লোকরা যে রিজনের জন্যই ফিল্মটা দেখছে খুব ভালো, কোথায় ডকুমেন্টারি, হ্যাঁ অফকোর্স, আর কোথায় লোকরা ডকুমেন্টারি দেখে তাও একটা
ইউনো একটা ক্রিয়েটিভ আর্ট হাউস ফিল্ম কোথায় লোকরা দেখে, সো যে এত দেখা হচ্ছে আই এম ভেরি গ্রেটফুল তাই জন্য। কেন মানে ডকু ফিচারের উপর বেশি জোর, সেইটা কেন, মানে কেন ফিচার ফিল্মের উপর কনসেন্ট্রেশন ছিল না, বলতে বলছে না ডকু ফিচার করবো, নন ফিকশনের উপরই বেশি জোর দেবো? প্রথমত ইউনো ডকুমেন্টারি শুরুর দিকে একজন যে স্টার্ট আউট করছে একটা আপস্টার্টের জন্য খুবই হসপিটেবল আর অ্যাকমোডেটিং হয়। ইটস এ মিডিয়াম দ্যাট ইজ মোর ফ্লেক্সিবল টু পার্সোনাল স্টোরিজ, প্লাস আপনি যদি একার খুব স্মল স্কেলে কিছু করতে চান ইটস মোর অ্যামেনেবল। তো এখানে কলকাতায় ইনফ্যাক্ট একটা যে ডকেজ বলে হয় একটা ডকুমেন্টারি ফোরাম, ওখানে আমি প্রথমে জানতে পারলাম, মানে আই লার্ন দ্য রোপস অফ নট জাস্ট দ্য ফর্ম অ্যান্ড দ্য গ্রামার, কিন্তু অলসো রিসোর্সেস এখানকার, মানে যে কী রিসোর্সেস হয় এখানেই জানতে পারলাম। বাট প্রথমে ইট ওয়াজ আ ম্যারেজ অফ কনভিনিয়েন্স টু বি অনেস্ট। আস্তে আস্তে আই ফেল ডিলিরিয়াসলি ইন লাভ উইথ দ্য ফর্ম। আর আমার এই বলিউডের এই যে বিরাট একটা বেহিমত আছে যে আগে গিয়ে থার্ড এডি হবে, তারপরে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবে, তারপরে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবে, আর ইটস লাইক তো আমার ওটা থেকে বেশ মানে ভয় করতো ওখানে ওইটাতে কমিট করতে টু বি অনেস্ট। আর এখন কন্টিনিউ করছি তাই কি ডকুমেন্টারি অ্যাট ইটস ফান্ডামেন্টাল ওটা একটা ইউনো জীবনের র্যাডিক্যাল আনস্ক্রিপ্টেডনেসের সঙ্গে একটা ইটস এ লাভ ফর দ্যাট, ইটস কাইন্ড অফ লাভ ফর অ্যান এনকাউন্টার উইথ দ্য ওয়ার্ল্ড, যেটা কোনো দিন মানে ফিকশনে সেই জিনিসটা মানে দ্যাট ডাজন্ট স্ক্র্যাচ দ্যাট ইচ। নন ফিকশন আই থিঙ্ক আই ওয়ান্ট টু কন্টিনিউ ডুইং, আর আমি সঙ্গে ফিকশনও করবো, মানে দ্য প্ল্যান ইজ টু ডু দ্যাট। যে বাট শৌনক সেন ফিচার ফিল্ম করবে, আমি একটা স্ক্রিপ্ট লিখেছি যেটা এখন অ্যাক্টার্সরা পড়ছে। স্ক্রিন প্লেটা অনেকটা অ্যাকচুয়ালি সেট ইন সুন্দরবন, তো দেখা যাক। তো তিলোত্তমা ফার্স্ট চয়েস এরকম কি? I mean, it's too early to say, but of course, Tilottama is a fabulous actor and also a very dear friend. So, I would love to be collaborating with her. And like we were discussing, এখন যে আমি আর কিছু অন্য বন্ধুরা মিলে একটা বাংলা ছবি প্রডিউস করেছি যার নাম হচ্ছে বাক্সবন্দি, তার ইংলিশ টাইটেল হচ্ছে শ্যাডো বক্স। তো সেটা এক্ষুনি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে বার্লিনালেতে প্রিমিয়ার করেছে। আর ওটাতে অন্য অনেকজন প্রডিউসার আছে, অলমোস্ট 18 জন প্রডিউসার আছে। বিক্রমাদিত্য মোটওয়ানে, নিখিল আদবানি, জিম সার্ব যে অ্যাক্টর, সে আরও অনেকজন আছে। সেই ফিল্মটা আমার প্রথম ফিকশন প্রোডাকশন ছিল, মানে ওটা আমি প্রডিউস করেছিলাম। তাছাড়া আমি একটা ডকুমেন্টারি বানিয়েছি একটা দিল্লিতে একজন সার্জনের ওপরে। আপনি জানেন আমার রিসেন্টলি খুব বেশি শরীর খারাপ হয়েছিল, তো সেটা থেকে স্টার্ট হয়েছিল, যেটা আইডিয়াটা হচ্ছে যে টু মেক একটা পোয়েটিক ইন্টিমেট প্রোফাইল অফ আ সার্জন অ্যান্ড হিজ লাইফ ইন দিল্লি। তো সেটা আমি এখন জাস্ট শ্যুট করতে করেছি। আর তাছাড়া অ্যাবাউট 4টে ডকুমেন্টারিজ আমি প্রডিউস করছি আর কিছু ফিকশন ফিল্ম প্রডিউস করছি। এই ডাক্তারের যেটা কথাটা বললেন সার্জন, তো সেটা কি কোথাও মানে আপনার যে ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছিল সেই সময়ে সেই ভাবনাটা আসা, মানে তার থেকেই, মানে দুটো অলমোস্ট একসঙ্গেই স্টার্ট হয়েছিল, কিন্তু আমার মেন ইন্টারেস্টটা মানে এই যে যিনি সার্জন আছে তার কাজ নিয়ে আমি অনেক দিন ধরেই ইন্টারেস্টেড ছিলাম। কিন্তু যখন আমার শরীরটা খারাপ, ওটা কমপ্লিটলি মানে ইট ওয়াজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু, রাইট, টোটালি নিউজ এলো। আর শক ডায়াগনোসিস ছিল দেখি আমার এরকম কোনো সিমটমস ছিল না অ্যাপার্ট ফ্রম ওয়েট লস, আর সেটা কিছুর জন্যই হতে পারে। আর এরকম নয় যে আমার মা বাবার বা গ্র্যান্ড প্যারেন্টসের কোনো হিস্ট্রি আছে। তো আমার কিডনি ক্যান্সার হয়েছিল, আর এটা খুবই রিসেন্টলি, মানে আই থিঙ্ক অক্টোবরে ধরা পড়েছিল অ্যাক্সিডেন্টলি, মানে হঠাৎ ভুল করে অলমোস্ট। আর তারপর ডিসেম্বর সেকেন্ড হাফে আমার সার্জারি হলো, আর এখন থ্যাঙ্কফুলি ইটস আউট অফ মি। আর মানে সার্জারিটা কিউরেটিভ ছিল, তো আর আমার মানে তাছাড়া আমার কোনো কিমো বা রেডিয়েশনের দরকার ছিল না। তো ইট গট টোটালি ইট ওয়াজ ফাইন, সো আই ওয়াজ লাকি। যখন প্রথম জানতে পারল যে ক্যান্সার হয়েছে, তো মানে কতটা ডিফিকাল্ট ছিল এটাকে নেওয়া? প্রথমত হচ্ছে বাংলায় একটা কথা আছে, ক্যান্সার এমন একটা জিনিস মানে শুধু নিজের নয় পুরো পরিবারকেও মানে অ্যাটাক করে ফেলে আর কি, পরিবার, এবং সেটা অর্থনৈতিক হোক মানসিক হোক। আমার সবচেয়ে আগে মনে হয়েছিল সবচেয়ে আগে মার কথা, বিকজ আই অলসো বাবা গেছেন অ্যাবাউট 3 বছর আগে, আর দ্যাট ওয়াজ অলসো ভেরি সাডেন অ্যান্ড আই এম দ্য অনলি চাইল্ড।
the thing about the disease is outside of the obvious questions of mortality etc. সবচেয়ে আগে এটা করতে হবে ওটা করতে হবে এটা করতে হবে হসপিটাল এটা একটা লজিস্টিক্যাল একটা ইটস এ ভেরি বিগ থিং কিন্তু অফকোর্স ইউ ফিল walloped and pummeled and আমি ফর্চুনেট ছিলাম যে আমার অনেক বন্ধুরা এসে হেল্প করলো বাট আই কান্ট এক্সপ্রেস কি কত ইম্পর্ট্যান্ট হয় টু সিক হেল্প অ্যান্ড থেরাপি ইন দ্য ওয়েক অফ একটা বড় টার্মিনাল ডিজিজ আমার বন্ধুদের মধ্যে অনেকজন আছে ফিল্মের মধ্যে তাকে সেখানে আমার ওঠা বসা বেশি হয় তো ফিল্মের মধ্যে অনেকজন বন্ধুরা এসে হসপিটালে টাইম স্পেন্ড করেছিল বিনয় শুক্লা বলে একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার আছেন মীরা নায়ার এসেছিলেন তিলোত্তমা তো এসে সার্জারির দিন ছিল তার নেক্সট ডেও ছিল তো এরকম যেরকম হয় মানে অফিসে অনেক বন্ধুরা তখন আসে এরকম নয় যে যারা সিনেমাতে কাজ করেনি তাদের এই জন্য তাদের নাম নেওয়া উচিত না বিকজ তারা সিনেমাতে কাজ করে না তারা অনেকেই মানে ইউ নো হাউ ইট ইজ রাইট যে হঠাৎ যখন হয়ে যায় তখন মানে একটা লিজেন অফ ফ্রেন্ডস মানে বন্ধুরা এসে হেল্প করার চেষ্টা করে তো কিন্তু ওই সময় আমি খুব বেশি outside of the obvious questions of mortality by human body I got very interested in the figure of doctors বা surgeons তো আমি তা নিয়ে অনেক পড়তে লাগলাম and the truth is যে the literature around doctors or surgeons is excellent অনেক ভালো ভালো যেমন জন বার্জের একটা দারুণ বই আছে একটা কান্ট্রি ডক্টর নিয়ে বা সিদ্ধার্থ মুখার্জির বই তো অনেক এসব আমি কনজিউম করতে লাগলাম এইসব বইগুলো আর তখনই একটা ক্লাউড অফ আইডিয়াস ফর্ম হলো where I started thinking যে I'm interested in and within the doctor profession the subset being surgeons so that's how I got interested আমার জন্য অ্যাকচুয়ালি সিনেমা খুব বেশি ক্রুশিয়াল একটা ওয়ে অফ ডিলিং উইথ দিস হয়ে গেল and আমি এটা একটা নন ট্রিভিয়াল সেন্সে বলছি যে তো I decided that I'm going to start filming myself and you know I'll try and use the like see what I can do with this where your own vagaries of life become a kind of a raw material for whatever you want to do with it creatively তো এটা আপনি এটাকে একটা কোপিং মেকানিজম বলতে পারেন বা ডিনায়াল মেকানিজম বলতে পারেন বা কিছু বাট ইন আ ওয়ে এটাকে সিনেম্যাটিকলি ভাবাটা বিকেম আ ওয়ে ফর মি টু ডিল উইথ ইট বিকজ ইউ আর ফ্রেমিং ইট ইন আ ডিফারেন্ট ওয়ে তো তখনই একটা ইন আ ফেল swoop you go from being Shaunak the overwhelmed helpless patient to me the director who's thinking of it as a তো in a way এটা একটা complex form of negation or dissociation সেটাও বলতে পারেন কি আনহেলদি হতে পারে কিন্তু for me it really helped কিন্তু এই পিরিয়ডটা একটা ব্রিফ পিরিয়ড ছিল তারপরে আমি জানতে পারলাম যে অত অ্যাডভান্স না অত স্প্রেড হয়নি I'm sure there might be people watching who are facing a more difficult kind of it so I don't mean to in any way minimize by talking about myself minimize what others have faced so you have filmed it ওটা তোমার অনেকটাই আপনার মানে মানসিক কি চলছে পুরোটা আচ্ছা মানে সেটা আপাতত রাখা আছে আর ওটার সঙ্গে কি করবো এখন আমি ভাবছি সেটা নিয়ে কাজ করছি সেটা নিয়েও আপনার এই ডকুতে দুজন এডিটর আবার তিনজন ডিওপি কাজ করেছে তো সেটার কোনো কারণ ছিল বা সেটা তো ডিফিকাল্ট একদিক দিয়ে কারণ কালচারালি তারা আলাদা বা তার মধ্যে একটা কোহেসিভ তৈরি করাটা এটার কারণটা কি সো দ্য থিং ইজ যে প্রথমে এডিটিংয়ের বলি তো যখন তো ডকুমেন্টারিতে কী হয় যে আপনি তো অনেক লম্বা শ্যুট করছেন তো আমি অলমোস্ট 2.5 বছর শ্যুট করছিলাম তো ধরে নিন অ্যাটলিস্ট 600 থেকে 700 ঘন্টা ফুটেজ এখন কোনো একজনের জন্য পসিবল নয় যে সেটা সেই পাহাড় ফুটেজেরটা পরে দেখতে দেখতেই আবার 4 মাস লেগে যাবে তারপরে ভুলে যাবে তারপরে আবার দেখবে তো সেটা তো পসিবল হয় না রাইট তো ডিউরিং আমাদের শ্যুটিংয়ের সময় তখনই একজন এডিটর এসে বেদান্ত যোশী বলে যে কো এডিটর ফিল্মটা সে এসে আগেই মেটেরিয়ালটাকে একটু ছোট করে একটা 3.5 ঘন্টার একটা কাট ইন্ডিয়াতে বানিয়েছে যেটা সাইমালটেনিয়াস টু শুটিং ছিল সেটা দেখে আমিও বুঝতে পারছি যে কালকে কী শ্যুট করতে হবে তো এডিটার শ্যুটটা লাস্ট ইয়ারে সাইমালটেনিয়াসলি হচ্ছিল তারপরে যার কাছে আমরা গেলাম তার নাম হচ্ছে শার্লট বলে সে কোপেনহেগেনে থাকে তো আমি অলমোস্ট 5 মাস কোপেনহেগেনে এডিট করেছিলাম সে খুবই একটা সিনিয়র মাস্টারলি এডিটর ইউনো তো তার সে অনেকগুলো ছবি করেছে যেগুলো দেখে আমি মানে অ্যাক্ট অফ কিলিং ট্রাফল হান্টার্স এটসেট্রা তো তার কাছে যাওয়া তাই কি সে আমি আগে 3 ঘন্টার একটা রাফ ওই করেছি সেই 3 ঘন্টাকে একদম চিজল করে 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 একটা 90 মিনিটের কাটে আনা সেটার জন্য যা ফিনেস চাই সেটার জন্য ইউ নিড আ ভেরি সিনিয়র এডিটর তো আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হার
অ্যাবাউট দ্য সিনেমাটোগ্রাফার্স, তো সিনেমাটোগ্রাফার হচ্ছে বেন বার্নহার্ড, সে একজন জার্মান সিনেমাটোগ্রাফার। ওরম স্কিল আমি কোথাও দেখিনি পৃথিবীতে, কোনো দিন দেখিনি। সোমো সাহি যে বাক্সমুদ্রের ডিরেক্ট করেছেন, সে প্রথমে সে আগে একটা প্রিলিমিনারি শ্যুট করেছিলেন, তারপরে উনি একটু ব্যস্ত হয়ে গেছিলেন, আর বেন এসে শ্যুট করলেন। বেনই প্রথম ল্যাঙ্গুয়েজটাকে স্টার্ট করলেন, যে মেন ফিল্মের গ্রামেরটা। তারপরে কোভিড হলো, তো বেন কুডন্ট ইজিলি কাম ব্যাক টু দ্য কান্ট্রি। তো তখন রিজু দাস, যিনি কলকাতারই সিনেমাটোগ্রাফার, সে সেই ল্যাঙ্গুয়েজটাকে ইভলভ করে তার সঙ্গে মোস্ট অফ দ্য ফিল্ম শ্যুট হলো। বাট ইউনো এটা অফেন হয় ডকুমেন্টারিতে যে মাল্টিপল পার্সোনেল আছে, দেখে এত লম্বা সময়ের জন্য অনেকজন মানে থাকতে পারে না। আসলে এটা আরও প্রমাণ করে যে আমরা বলি না, মিউজিক বা সিনেমার কোনো অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, মানে আলাদা আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, একটাই ল্যাঙ্গুয়েজ হয়। এটা বোধহয় এটা আরও বেশি করে এটাকে সাবস্টেন্সিয়েট করে কি সত্যি এটার কোনো হয় না। ফেস্টিভ্যালে পৌঁছানো তো একরকম, কিন্তু সেটা ডিস্ট্রিবিউট করা, ফান্ডিং করা, এটা কতটা ডিফিকাল্ট ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে? সব জায়গায় ডিফিকাল্ট, ইন্ডিয়াতে বেশি ডিফিকাল্ট ফর শিওর। কী হয় যে আপনি প্রথমে গ্রান্টসের জন্য অ্যাপ্লাই করছে, যেখানে ইন্ডিয়াতে বেশি গ্রান্টস নেই, তো আপনি কম্পিট করছেন গ্লোবাল গ্রান্টসের জন্য, মানে পুরো পৃথিবীর সঙ্গে কম্পিট করছেন। সেটাতে পেলে আপনি একটুখানি বাজেট বানালেন ছবিটার জন্য, তারপর আপনি ধরে নেন আপনি প্রাইভেট ইকুইটি থ্রু রিলিজ করছেন। তো আমি একটা স্টুডিওর থেকে ইকুইটি রিলিজ করলাম, আর তার আগে আপনি নানা রকম ফোরামস লাইক ফোরাতে গিয়ে পিচ করছেন, ইনকিউবেশন ল্যাবসে যাচ্ছেন এটসেট্রা। এখানে পুরো এটা একটা সার্কিট আছে। ইটস নট ইজি, তাই জন্য অলমোস্ট 1-1.5 বছর লেগে যায় অলওয়েজ ফান্ডস রেজ করতে। ইন টার্মস অফ ডিস্ট্রিবিউশন আমরা খুব লাকি ছিলাম ওই পার্টিকুলার উইন্ডোতে, তো সানডান্সের পরে অ্যাকচুয়ালি কোনো ডিস্ট্রিবিউশন হয়নি। ক্যানের আগে তখন এইচবিও ছবিটাকে কেনে। এইচবিও কেনা মানে হচ্ছে যে বিদেশে অনেকজন দেখে নিচ্ছে, আর তখন আমরা থিয়েট্রিক্যালি রিলিজ করলাম ইউএসএ, নেদারল্যান্ডসে আর ইউকেতে, আর তারপর ইভেন্চুয়ালি ইন্ডিয়াতে প্রথমে এসেছিলো হটস্টারে আর জিওতে। তো আই এম কনসিয়াস যে আমি কত ফর্চুনেট ছিলাম যে আমার ফিল্মের ডিস্ট্রিবিউশন হলো। অনেক খুব ভালো ভালো ডকুমেন্টারিজ সাবসিকুয়েন্টলি ডিস্ট্রিবিউশন পাইনি। শোনো, কি বাংলা ছবি দেখেন এই সময়? হ্যাঁ, মানে ইউজুয়ালি কোনো ছবি যদি কেউ রেকমেন্ড করে তখন দেখি। খুব একটা বেশি কমার্শিয়াল ছবি দেখি না, কিন্তু যখন কেউ মানে ট্রাস্ট করে বলে যে এই ছবিটা ভালো হয়েছে বা ওই ছবি, মানে মনে রাখার মতো কিছু আছে রিসেন্ট রিসেন্ট? আই থিঙ্ক ডকুমেন্টারি বেশি দেখেছি। আই এম হিয়ারিং এক্সেলেন্ট থিংস অ্যাবাউট পুতুল নাচের, হ্যাঁ, তো which I haven't seen, যে রটারড্যাম গেছিল এখন। Lots of films, Bangla films went to festivals, right? So I'm very excited to see this work. Commercial films আমার মানে I think I should watch a bit more, কিন্তু এখনো দেখি না, নট ইন আ পেট্রোনাইজিং ওয়ে। ইটস নট লাইক যে এই লাস্ট 1.5 বছর আমি খুব একটা কোনো কমার্শিয়াল ফিল্ম দেখিনি, মানে বলিউডে দেখিনি, হলিউডে দেখিনি। সো তো বাংলা ছবি বলতে মানে অবভিয়াসলি আমি শুরুতে বললাম ঋত্বিক ঘটক, সত্যজিৎ, তো কিভাবে মানে ওনাদের ছবিকে তুমি ভাবো আর কি? অনেক রিওয়াচ করেছি, মানে স্পেশালি নাও বিকজ সত্যজিৎ রায়ের ক্রাইটেরিয়ন কালেকশনে খুব ভালো প্রিন্টস বেরিয়েছে। বাংলার কিছু কিছু ছবি, আর মৃণাল সেনের বা তপন সিনহা, নট জাস্ট বাংলা ছবি বাট তাদের হিন্দি ছবিও। রিসেন্টলি দেখলাম মৃণাল সেনের একদিন আচানক। কিন্তু সত্যজিৎ রায় স্পেশালি বিকজ আই থিঙ্ক আমি ওনার অনেকগুলো এসেজ পড়েছি, নট জাস্ট ফিকশন বাট অ্যাকচুয়ালি নন ফিকশন, বিকজ নন ফিকশন রাইটিং ইজ সো গুড। তো আমার এনগেজমেন্ট উইথ রে ইজ অ্যাকচুয়ালি ফার মোর দেন, বাট আমার জন্য পার্সোনালি ফরমেটিভ ঘটকের অযান্ত্রিক আর এসব খুব বেশি। এখন মোর রিসেন্টলি আমি রের ছবি বেশি দেখছি, যেরকম জলসাগর আমি অ্যাবাউট 5-6 বার দেখেছি এখন। তো ওগুলো, অ্যান্ড দোজ আর দ্য কাইন্ডস অফ ফিল্ম দ্যাট মানে ইউ live in a felt, fleshy, embodied way, because you want to keep watching it and it reveals itself in a different way. I'll give you an example. পথের পাঁচালী আমি ছোটোবেলায় দেখেছিলাম, তারপর একবার কলেজে দেখেছিলাম, আর রিসেন্টলি আবার দেখলাম, মানে 3rd or 4th টাইম। অ্যান্ড আই রিয়েলাইজ যে যখন ফ্যামিলিটা বাড়িটা ছেড়ে এন্ডে যায়, তখন একটা শর্ট আছে অফ আ স্নেক স্লাইডিং ইনটু দ্য হাউস। সেটা এর আগে আমি কোনো দিন নোটিস ঠিক করিনি, মানে দেখেছি কিন্তু ইট ডিডন্ট। বাট দিস টাইম মানে আই স ইট, মেবি বিকজ আমার নন হিউম্যান লাইফের উপর এত ইন্টারেস্ট ছিল থ্রু অল দ্যাট রিডস, কিন্তু ওই একটা শর্ট আর নন হিউম্যান লাইফ ইন রেজ ফিল্মস বিকেম ভেরি ইন্টারেস্টিং, যে হাউ হি ওয়াজ ফ্রেমিং নন হিউম্যান, বিকজ দ্যাট ওয়ান শর্ট বিকেম আ metaphor for, you know, the breakdown of the house and, you know, nature reclaiming that land, which is very very, so some of the things are really masterly. পরিবেশের কথা যদি বলি, একদম এনভায়রনমেন্টাল হিসেবে
কলকাতায় আগে আসা এখন এলেও বোঝা যাবে যে কীভাবে পাল্টাচ্ছে, ইভেন দিল্লিতে যেখানে বেশি থাকা হয় বা বাইরে। কি মনে হয় যে এটা সত্যিকারের দিস ইজ মানে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু এই সময় দাঁড়িয়ে? প্রথমত আমি দিল্লি থেকে আসছি, তো ইন কন্ট্রাস্ট টু দিল্লি নাথিং ফিলস অফুল। এনভায়রনমেন্টাল ডিসকোর্স আস্তে আস্তে বড় হচ্ছে, বাট নট ইন দ্য স্পিড ইন which is proportionate to the problem. কিন্তু এই প্রবলেমটা is not salient to কলকাতা খালি, right? The world and India, and it's not like এখানে লোকরা in any way are more oblivious than বিদেশের বা অন্য শহরের লোকরা। সো এটা একটা ক্লিয়ার একটা ইস্যু আছে, where the problem with this is যে এটার একটা রেপ্রেজেন্টেশনাল ইস্যু আছে। যদি আমি আপনাকে বলছি যে প্রবলেম হচ্ছে ক্লাইমেটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনাকে সেটা কনসিভ করা, বিকজ এটা একটা এত বড় লঙ্গিটিউডনাল একটা ব্যাপার, ইটস নট ইজি টু রিপ্রেজেন্ট। ইনফ্যাক্ট আ লট অফ এনভায়রনমেন্টাল ফিল্মস আরও বেশি এটাকে হার্ম করেছে, মানে ডিসসার্ভিস করেছে, বিকজ ইফ ইউ মেক ফিল্মস দ্যাট আর ওভারলি pedantic, prescriptive, blueprinty, screechy, and basically it's like আপনাকে কলার ধরে বলছে না ফিল ব্যাড। তো কোনো জিনিস যখন ডাইডাক্টিক হয়ে যায় বা বেশি ইনস্ট্রাকশনাল হয়ে যায়, সেটা বোরিং হয়ে যায়, তো অডিয়েন্স তো সেটার জন্য যাবে না। আমাদের কাজ হচ্ছে যে ফিল্মস আর লাইক ট্রোজান হর্সেস, যে ফিল্মসের মধ্যে কোনোভাবে কিছু আইডিয়াস ঢোকানো যেটা ফিল্মটা দেখে মনে হচ্ছে সেটা ব্যাপারে নয়, বাট ইটস ফোর্সিং ইউ টু থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? তো you have to sneak in conversations obliquely and tangentially so that people are emotionally moved. আমাদের স্কিল তো সেটাতে আছে। তো there has to be a difference between ছবি বানানো and pamphleteering. তো সেটা কি আপনার ছবি মানে আপনার কাজের ক্ষেত্রেও সেটা মাথায় রেখেই I mean আইডিয়াটা তো সেটাই ছিল obviously. I mean খুব বেশি ফ্রন্টালি বা পেট্রোনাইজিংলি দেখানো উচিত না, এমনভাবে দেখানো উচিত যে সেটা গল্পটার ওয়ালপেপারে আছে, পেছনে আছে আর আপনি বুঝতে পারছেন, আর আস্তে আস্তে এন্ডের দিকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে সুন্দরবনের ক্ষেত্রেও এটাই পাবো হোপফুলি। তার আগে একটা জানতে চাইবো যে ওয়ার্ল্ড সিনেমার ক্ষেত্রে কার সিনেমা বা কোন ধরনের সিনেমা বা আপনাকে মানে কোন ধরনের কাজ? বড় হওয়ার সময় আমার মেইন ইনফ্লুয়েন্সেস ছিলেন তারকভস্কি, যে রাশিয়ান ফিল্মমেকার। তারকভস্কি খুব বড় ইনফ্লুয়েন্স এখনও আছেন। একজন অস্ট্রিয়ান ফিল্মমেকার আছেন হ্যানিকি বলে, সে খুব বড়। ক্লেয়ার ডেনিস বলতে পারেন, সত্যজিৎ রায়, কিয়ারোস্তামি। এখন ইন্ডিয়াতেও ইন্টারেস্টিং কাজ হচ্ছে, কলকাতায় খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছে। সো আই এম জেনারেলি আই থিঙ্ক দিস ইজ অ্যান ইন্টারেস্টিং মুভমেন্ট ইন টার্মস অফ, মানে অবভিয়াসলি সিনেমার একটা ক্রাইসিস চলছে, পিপল আর নট গোয়িং টু থিয়েটার্স টু ওয়াচ। অ্যাট দ্য সেম টাইম লোকদের অ্যাটেনশন ইকোনমি খুবই ছোটো হয়ে গেছে, বিকজ ইউর ওয়াচিং রিলস, কনসেন্ট্রেশন নেই। অনেকজনরা অনেক দিন ধরে ফিল্ম দেখেনি, 20 মিনিট দেখে থেমে যাচ্ছে এবং মানে দাদা আমরা জানি না ইন্টারভিউতে কতক্ষণ দেখবে। Exactly. But that's fine. That's the world we live in. But having said that, really quality small art house films seem to be doing okay again. খুব বড় স্টার ফিল্ম তাও চলছে, বা খুব ছোট ফিল্ম চলছে, কিন্তু মাঝখানের ওই সেগমেন্টটা হ্যাজ রিয়েলি টেকেন আ হিট। যদি খুব বড় স্টার ফিল্ম যদি বলি, লাস্ট সিকান্দারের কথা যদি বলি, সালমান খান, মানে বিগেস্ট ফ্লপ অফ হিজ ক্যারিয়ার, মানে কলকাতা থেকে তুলে নিতে হচ্ছে, মানে সালমান খানের ছবি তুলে নিতে হচ্ছে তার প্রথম সপ্তাহে, এরকম তো দেখা যায় না। সেটাও তো বলা যায় না যে স্টার। There are no guarantees at all, but I mean যে যদি কিছু চলছে সেগুলো তাও there are like some really big films that are working, but obviously the middle bracket is having a tough time. See, overall there is a crisis. There's no কোনো পার্পল পিকচার পেইন্ট করা যায় না। সেটা কি কিছুটা হলো ওটিটির কারণ, কিছুটা হলো স্ট্রিমার্সের কারণে, কিছুটা হচ্ছে জেনারেলি আই থিঙ্ক অ্যাটেনশন ডেগ্রেডেশন হয়েছে, কিছুটা হচ্ছে ডিস্ট্রিবিউশন থিং, আর অনেকটা হয়েছে ওটিটি খালি মানে পুরো মার্কেটটাই চেঞ্জ করে দিয়েছে না, যে প্রথম মানে কোন ফিল্ম থিয়েটারে আগে রিলিজ করবে সেই লজিকটাই পুরো পাল্টে গেছে। বিকজ মাঝখানে এরকম ফেজ এসেছিল যে যেগুলো ছোটো সোশ্যালি কনসিয়াস ফিল্ম হবে সেগুলো ওটিটিতে যাবে, বাট নাও দ্যাটস চেঞ্জড ফুলি। তাই কি ওটিটি এখন সেগুলো একটা জেনারেল শ্রিঙ্কিং হচ্ছে, একটা কন্ট্রাকশন হচ্ছে মার্কেটে। সো নাও দেয়ারফর আগেকার যে লেগেসি স্ট্রাকচারসগুলো ছিল অফ ডিস্ট্রিবিউশন, সেগুলোকে আমরা এরোড করে দিয়েছি, যেটা নতুন ওটার জায়গা নিল সেটা শ্রিঙ্ক হয়ে গেছে। তো রাইট নাও ইজ এ নো ম্যানস ল্যান্ড দেয়ারফর, বাট ইট উইল চেঞ্জ। আগে অনেক ফিল্ম ডিরেক্টর্স, স্পেশালি স্পিলবার্গ এটসেট্রা, ওরা কী করতেন যে মনিটরের ওপর যেখানে দেখছেন শ্যুট করার সময়, তার নিচে একটা ছোট্ট স্ট্রিপ লাগাতেন, যেটাতে অডিয়েন্সের মাথার পেছনটা লাগাতো, তো মনে হতো যে আপনি একটা থিয়েটারে বসে আছেন, সবাই ওপরে দেখছে।
তো এরমখানে করে একটা ফ্রেম দেখা ইজ এ টোটালি ডিফারেন্ট থিং ফ্রম এরম করে একটা ফ্রেম দেখা। সো আপনি যেরমভাবে ফ্রেম আপনি এখন টাইট ফ্রেম করছেন, ইউ আর নট ডুইং আ ওয়াইড অ্যাঙ্গেল সর্ট অফ দিস থিং, রাইট? কিন্তু ইফ ইউ আর থিঙ্কিং এটা একটা বড় থিয়েটারের জন্য, তাহলে ইউ আর ফ্রেমিং ডিফারেন্টলি, রাইট? তো আপনি আপনার যে বেসিক অপটিক্যাল লজিকটা হয় সেটাই পাল্টে যায় ডিপেন্ডেন্ট অন আপনি কীরকম ডিস্ট্রিবিউট করবেন এটা। এবং এটা বোধহয় ফিকশন নন ফিকশনের ক্ষেত্রে এটা মাথায় Well, depends. টেকিং এর ক্ষেত্রে আমার মানে anyway ব্লার ছিল। কারেক্ট দ্য থিং ইজ আপনার যে ইয়েতে। আমার এনিওয়ে নন ফিকশনের যে ইন্টারেস্টটা আছে, ইটস নট অ্যাবাউট একটা যে ট্রেডিশন আছে উইচ ইজ থিঙ্কিং অফ ডকুমেন্টারি অ্যাজ জার্নালিজম অর অ্যাজ it has to be flatly and very thinly prescriptively political, in the sense যে in a way where it's all things philosophical and existential are consigned to the world of fiction, আর ডকুমেন্টারির কাজ হচ্ছে খালি ইনফরমেটিভ হওয়া। তো আমি ওই ট্রেডিশনে অবভিয়াসলি অ্যাডার করি না। আমার ইন্টারেস্ট হচ্ছে ডকুমেন্টারি ক্যান অলসো বি সিনেমা। আর এটার মানে যারা লেগেসি হচ্ছে তারা হচ্ছে ধরে নেন Zigabertov বা ফিল্মস লাইক Kayanis Kadri. এখন I'd ask everybody to watch a filmmaker called Victor Kosakowski. You know, it's a different kind of tradition of filmmakers. আর যেটা জানতে চাইবো যে কলকাতার কি কি স্মৃতি আসে, মানে যেটা বলছিল যে গভর্নমেন্ট ছুটিতে আসা আছে কিরকম? আই থিঙ্ক আমার দিদিমার বাড়ি ছিল ভবানীপুরে বকুল বাগান বলে একটা জায়গা আছে সেখানে। তো আমার মেন যেটা মেমরি হচ্ছে প্রথমত খুব হিউমিড গরমে সামার ভ্যাকেশনসে আসা, একটা পার্টিকুলার কাইন্ড অফ খাবার খাওয়া। কলকাতার যে আগের বাড়িগুলো ছিল খুব লম্বা বারান্দা, তো হ্যাঁ, তো ওই মেমরিগুলো খুব আছে। আর সেকেন্ডলি দ্য সেন্স যে দ্য আই থিঙ্ক দ্য ইন্টারমিংলিং অফ ক্লাসেস, মানে পোরসিটি অফ ক্লাসেস ইন সোশ্যাল স্পেস এখানে বেশি হয় কম্পেয়ার্ড টু দিল্লি, বিকজ এ সিটি লাইক দিল্লি আই থিঙ্ক ইজ এ বিট মোর ডিমার্কেটেড ইন টার্মস অফ, তো ওই পোরসিটিটা একটু কম। তো যে ওয়ার্ল্ড আপনি অবজার্ভ করছেন ওটাতে বেশি কন্ট্রাস্ট হয় আর বেশি কন্ট্রাডিকশন দেখা যায়, which you get interested in as a as stories. So there's more inherent contradiction এখানে compared to আগে। এটা আমি অফকোর্স ইন রেট্রোস্পেক্ট বলতে পারছি, বাট একটা কোনোভাবে এটার একটা সাবলিমিনাল ইন্টারেস্ট ছোটোবেলা থেকে ছিল। কলকাতা হোক বা দিল্লি হোক বা যে কোনো সারা দেশ জুড়ে যে পায়েল কাপাডিয়া হোক, যারা অনেকে কাজ করছে এই মানে এই সমসাময়িক যারা কাজ করছে, তো মনে হয় অনেক বেটার কাজ হচ্ছে, মানে যেগুলো ডকুমেন্টারি সেকশনে ইন্ডিয়া থেকে। নট জাস্ট ডকুমেন্টারি, বাট আগে এরকম ছিল যে ডকুমেন্টারি টিল অ্যাবাউট 2-3 years ago was doing far better than fiction, right? ডকুমেন্টারি অনেক বেশি বাইরে ফেস্টিভ্যালে যাচ্ছিল, অ্যাওয়ার্ড জিতছিল এটসেট্রা। ফিকশন ওরম করছিল না। এখন লাস্ট 2 বছরে ফিকশন ইজ ডুইং ভেরি ওয়েল। লাইক লাস্ট ইয়ার এট ক্যান ওয়াজ ভেরি গুড ইন্ডিয়ার জন্য। আজকে জানা গেছে যে নীরজ ঘেওয়ানের ছবি যাচ্ছে ক্যানে। পায়েল অফকোর্স ডিড এভরিথিং দ্যাট ওয়ান হ্যাড, লাইক ফ্যাবুলাস রান হলো। অফকোর্স এরকম হচ্ছে যে ইন্ডিয়ান ফিল্মস আর ডুইং বেটার। আর একটা খুব ছোটো রকম একটা টেম্পারমেন্ট আবার ডেভেলপ হচ্ছে, ওয়ে I get a feeling like festivals are becoming cool again and awards are becoming cool again in popular consciousness, which is probably because পায়েলের ছবির থ্রু হয়েছে and so on. পায়েলের ছবি অনেকজন দেখেছে যাদের আদারওয়াইজ সিনেমাতে ইন্টারেস্ট নেই। তো there is a growing interest, of course. That's একটা কথা সবসময় বলা হতো যে ভারতের সিনেমা চিনেছে সত্যজিৎ রায়ের থ্রু দিয়ে। তো এখন যখন এত বাইরে বাইরে ঘুরে বেড়ান, ভারতীয় সিনেমা সম্পর্কে ধারণাটা কি, না এখনও কি ওই সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ কতটা? অবভিয়াসলি আপনাদের সাকসেস আছে, প্লাস না কিছুটা বলিউড? অনেকটাই ধারণা নয় তৈরি। অনেকেই মানে ভেরি অফেন আপনি এনকাউন্টার করবেন ওই ইউজুয়াল অফ ট্রটেড ক্লিশেস। যারা একটু সিনেমা জানে তারা তো বলবে বলিউড, বা যারা আরেকটু বেশি জানে তারা বলবে সত্যজিৎ রায় বা ওটাই। কিন্তু অনেকজন এখন লাস্ট 5 বছরে অনেক কিছু হয়েছে না, আর খালি আমার ছবি নয়, অনেকগুলো ডকুমেন্টারিজ হয়েছে, পায়েলের ছবি হয়েছে। আর তো লোকরা একটু RRR ওয়াজ ভেরি বিগ ওখানে অ্যাকচুয়ালি। সো USA মানে আপনি অনেকজনকে মিট করবেন যারা বলবেন RRR, অ্যান্ড ইটস কিউরিয়াস অফকোর্স, বিকজ দ্যাট ওয়াজন্ট আ ফেস্টিভ্যাল ফিল্ম। বাট এরকম ব্রেকআউট সাকসেসেস রিসেন্টলি হয়েছে, তো আই থিঙ্ক বাড়ছে, বাট দ্য জেনারেল লেভেল অফ ওখানে ইগনোরেন্স খুবই বেশি। তো সেটা কি মনে হয় কোনো একটা অস্কার কোথাও এটাকে একটা মানে আন্তর্জাতিক মানচিত্রে জায়গা করে দিতে পারে মনে হয়? মানে আপনার কি মনে হয় ফিল্ম মেকার হিসেবে যে একটা অস্কার দরকার আসা ভারত? আমি এরম ইনস্ট্রুমেন্টালি বলবো না যে একটা অস্কার দরকার, বাট অফকোর্স এই বড় অ্যাওয়ার্ডগুলো হেল্প করে লোকদের কিউরিওসিটি পিক করতে। আপনি একটা ফিল্ম যদি দেখে পছন্দ করেন তাহলে আপনি আরও দেখতে থাকবেন, যেরকম আজকাল গ্লোবালি হচ্ছে কোরিয়ান সিনেমা নিয়ে।
right? যে Right, লোকরা right. শো দেখছে ফিল্ম দেখছে এটসেট্রা। কলকাতাতেও মানে কোরিয়ান কালচার সিনেমা তো রেস্টুরেন্ট আপনি থেকে শুরু করে এক্স্যাক্টলি, তো আপনি বলবেন যে সেটা এটা তো নয় যে খালি প্যারাসাইট থেকে শুরু হয়েছিল, কিন্তু প্যারাসাইট হেল্প করেছে, Parasite help করেছে, লাইক তো ওরম আরো ব্রেকআউট পপুলার কালচারের সাকসেসের দরকার আছে। বাট রিয়েলি দ্য কোয়েশ্চেন ইজ লাইক বিয়ন্ড দ্য পয়েন্ট, মানে উই হ্যাভ টু ওয়াচ দ্য ফিল্মস আওয়ারসেলভস। মানে স্যান্ডি পাইলের ছবি এখানে রিলিজ করেছে, খুব কম লোক দেখেছে। দেই দ্যাটস আ ট্রু স্টোরি। Yeah, there you পাইলের go. সঙ্গে আমিও মিট করেছিলাম, তখন রিলিজ করে খুব কম লোক, কোথায় 7 দিন 10 দিন কি 2 সপ্তাহ রাখতে পারেনি। Yeah, there you go. So I think more than globally global recognition হলে খুব ভালো, but if we build our own culture of especially theaters that put up good films, that's the most important thing. The most important thing that any film culture can have is a strong, robust distribution. যে আমাদের নিজের যে ভালো ছবি সেগুলো যদি আমরা না দেখতে পারি, সেটা আপনি ওটিটি স্ট্রিমার্সে বলুন বা আপনি বলুন, বেস্ট হচ্ছে যে থিয়েটারে। আপনি কোনো দেশে যাবেন, আপনি বার্লিনে যাবেন তো ওখানে কিনোজ হয়, বা আপনি ডেনমার্কে যাবেন, সব জায়গায় ছোটো 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 থিয়েটার আছে। নিউ ইয়র্কে ধরে নিন ফিল্ম ফোরাম আছে, আইএফসি আছে, এইসব থিয়েটারগুলো যেগুলো ভালো ফিল্ম চলে সেগুলো চলছে, দেখি লোকরা ইনাফ লোক আছে যারা ভালো ফিল্ম দেখতে চাইবে। তো লিমিটেড রিলিজেও যদি কোনোভাবে ভালো ফিল্মের ডিস্ট্রিবিউশনের কোনোভাবে ফিগার আউট করা যায়, স্পেশালি থিয়েটার্স যেগুলো, দ্যাটস দ্য মেন নিড অফ মানে দ্য এই কালচারটা বিল্ড করা বেশি সেই ইম্পর্টেন্ট, যে কালচারটার প্রেডিকেট হচ্ছে ডিস্ট্রিবিউশন। এইটা মানে আমরা অনেকজন ভালো ভালো ছবি বানাতে থাকবে, তাও কিছু চেঞ্জ হবে না যতদিন না ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হবে।